অতিবৃষ্টি ও পাহাড়ি ঝড়ে ৩ পার্বত্য জেলাসহ দেশের ৭ জেলায় বন্যা চলছে। ১,৫৫,৩১১টি পরিবার পানিবন্দী, ক্ষতিগ্রস্ত প্রায় ৬,০৯,৪১১ জন। ভয়াবহ এই বন্যায় গেল ৬ দিনে পাহাড় ধস ও পানিতে ডুবে কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, চট্টগ্রামে মোট ৫৪ জনের মৃত্যু হয়েছে। পার্বত্য অঞ্চলে এই দুর্যোগ পরিস্থিতির মধ্যেই উত্তর পূর্বাঞ্চলের নদ-নদীর পানি বাড়ায়। সিলেট, মুন্সিগঞ্জ, কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাটসহ আরও ৮ জেলায় বন্যার আশঙ্কা করা হচ্ছে। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে গেল এক সপ্তাহের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পর্যটন নগরী কক্সবাজার। জেলার চকরিয়া, পেকুয়া সহ বেশিরভাগ এলাকা যেমন পানিতে ডুবেছে, তেমনি পাহাড় ধসে প্রাণহানি সবচেয়ে বেশি এই জেলায়। বর্তমানে পানি কমলেও এখনো দুর্ভোগে হাজারো মানুষ। পাহাড় ধসের আশঙ্কায় দিনরাত পার করছেন বাসিন্দারা। একই অবস্থা ৩ পার্বত্য জেলায়। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক লাখ মানুষ। ভেঙে গেছে রাস্তাঘাট, এখনো সড়ক পথে চলাচল ব্যাহত হচ্ছে। আশ্রয় কেন্দ্রে আছেন এসব জেলার বহু পরিবার। পাহাড় ধসের কারণে বান্দরবান শহরের সাথে লামা, আলীকদম, নাইখংছড়ি, রুমা, থানচি, রোয়াংছড়ি সহ রাঙামাটি জেলার সাথে সড়ক যোগাযোগ এখনো বন্ধ রয়েছে। বিভিন্ন স্থানে সব মিলে এখন পর্যন্ত আমাদের কাছে রিপোর্টেড হলো 11টি। এর মধ্যে একটি মাত্র পাহাড় ধস, যেটা লামায়, সেখানেই আমাদের একটা প্রাণহানি ঘটেছে কয়েকজনের। বাকি কোনোটাতে কিন্তু কোনো ধরনের প্রাণহানি বা আহত বা খুব তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পার্বত্য জেলাগুলোর এমন দুর্যোগ পরিস্থিতির মধ্যেই টানা বৃষ্টিতে ডুবছে আরও নতুন নতুন এলাকা। সোমবার ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত মাত্র ৩ ঘন্টায় ১০৭ মিলিমিটার বৃষ্টিতে ডুবে যায় কুমিল্লা নগরী। এতে বিপাকে পড়েন এইচএসসি পরীক্ষার্থী সহ কর্মস্থলে যাওয়া মানুষ। যানবাহন না পেয়ে নৌকায় করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছায় পরীক্ষার্থীরা। পানিতে তলিয়ে গেছে নগরীর প্রধান সড়ক, অলি-গলি সহ আবাসিক এলাকা। কোথাও হাঁটু সমান, কোথাও কোমর সমান পানি থাকায় দুর্ভোগে পড়েন বাসিন্দারা। বেশি ভোগান্তিতে মুরাদপুর এবং শহরতলির ছায়াবিতান এলাকার মানুষ। শরীর ভিজে ঢুকছি, আমরা আবার বৃষ্টিতে ভিজে ভিজে ঢুকছি, তো শরীর খারাপ হয়ে থাকে, ঠান্ডা লেগে থাকে, তো পরীক্ষা দিতে কষ্ট, একটু পিছিয়ে দিলে ভালো হতো। আজকের পরীক্ষাটা পিছানো উচিত ছিল। আজকে আমাদের এই কষ্ট হয়েছে আমাদের বাচ্চাদেরকে নিয়ে আসতে। নির্বিঘ্নে যেন স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে সে ব্যবস্থা করেছে এবং চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে আধা ঘন্টা পরীক্ষার্থীদের পরীক্ষার সময় বাড়িয়ে দিয়েছে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সিলেটের সবকটি নদ নদীর পানি বেড়েছে। পরিস্থিতি মোকাবেলায় ৫৩৭টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি জেলার ১৬০টি ঝুঁকিপূর্ণ টিলা চিহ্নিত করে বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। সুনামগঞ্জে সুরমা, ছাতক ও কুশিয়ারা নদীর পানি দিরাই মারকুলি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। উজানের ঢলে আবারও তলিয়ে গেছে তাহিরপুরের আনোয়ারপুর সড়ক। এতে জেলা শহরের সাথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। নেত্রকোনায় উবদাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এছাড়া পানি বাড়ায় কলমাকান্দা, উবদাখালী নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত রেখেছে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা। মনিরা কাজুরি, ৭১। নেত্রকোনার উবদাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। প্লাবিত হয়েছে কলমাকান্দা, উবদাখালী নদীর তীরবর্তী নিম্নাঞ্চল। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মির্জা হৃদয় সাগর। সাগর, কতটি গ্রাম প্লাবিত হয়েছে? বন্যা কবলিতদের আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে কিনা, এ বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? মুন্নি, শুরুতেই যদি বলি যে নেত্রকোনায় গত ৩ দিন দিনে রাতের বৃষ্টি ছিল থেমে থেমে, তবে আজকে রোদোজ্জ্বল আবহাওয়া। নেত্রকোনার মূলত যে পাহাড়ি নদী আছে উবদাখালী নদীর পানি বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম। পানি উন্নয়ন বোর্ড আমাদের যেটি জানিয়েছে, উবদাখালীর পার্শ্ববর্তী যে তীরবর্তী এলাকাগুলো আছে এগুলো প্লাবিত হয়েছে, তবে ওই এলাকায় এখনো জনদুর্ভোগ সৃষ্টি হয়নি। আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। আমাদের জেলা প্রশাসন যেটি জানিয়েছে, নেত্রকোনা জেলায় ইতিমধ্যে ২৮৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। এছাড়া আমরা যেটি জেনেছি
যে নেত্রকোনা ইতিমধ্যে 1750 প্যাকেট শুকনো খাবার প্রস্তুত রেখেছে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। এছাড়া 10টি উপজেলা প্রশাসনের মাধ্যমে মূলত জরুরি সেবা চালু করা হয়েছে। যে কোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এই জরুরি সেবাগুলো চালু করা হয়েছে। পাশাপাশি যদি বলি যে জেলা প্রশাসন থেকে 5 লক্ষ টাকা ও 100 টন চাল প্রস্তুত রয়েছে বন্যা মোকাবেলার জন্য। আর জনদুর্ভোগ আসলে এখনো সৃষ্টি হয়নি, তো জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে যেহেতু পাহাড়ি ঢলের ফলে এবং মেঘালয়ের পানির ফলে নেত্রকোনায় নদ নদীর পানিগুলো বাড়ে। পাহাড়ি অঞ্চল বিদায় দেখা যায় যে বৃষ্টি না থাকলে বা মেঘালয়ের বৃষ্টিপাত না হলে পানি খুব দ্রুতই কমে যায়। পানি উন্নয়ন বোর্ড বলছে যে আজকে যে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দিয়েছে, যদি 2-3 দিনে এরকম রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকে তাহলে আশা করা যাচ্ছে যে নদীর পানি কমে যাবে এবং জনদুর্ভোগের সৃষ্টি হবে না। তো বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রশাসন সকল ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। যে কোনো সময় যে কোনো সহায়তার জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে। পাশাপাশি চিকিৎসা সেবা কেন্দ্রগুলো প্রস্তুত রয়েছে চিকিৎসা দানের জন্য। মুন্নি, এই ছিল নেত্রকোনা থেকে। মির্জা হৃদয় সাগর, অসংখ্য ধন্যবাদ যুক্ত এই তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যা কবলিত নেত্রকোনার খবরাখবর নিয়ে মির্জা হৃদয় সাগর যুক্ত ছিলেন। এই মুহূর্তে জানবো খাগড়াছড়ির বন্যার খবর। সেখানকার মহালছড়ি উপজেলার বিভিন্ন এলাকার মানুষ এখনো পানিবন্দী। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রূপায়ণ তালুকদার। রূপায়ণ, বর্তমান বন্যা কবলিত এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? কতটি গ্রাম এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে এবং ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে কিনা? হ্যাঁ মুন্নি, আপনি যদি বলি খাগড়াছড়ি বন্যা পরিস্থিতি অবস্থা এখন শতভাগ উন্নতি হয়েছে। মূলত খাগড়াছড়িতে নিম্ন এলাকাগুলো থানা বসানোর ফলে খাগড়াছড়ির নিম্ন এলাকাগুলো প্লাবিত হয়েছে। বিশেষ করে এই মহালছড়ি উপজেলায় যদি বলি সেখানকার কিছু অঞ্চল এখনো প্লাবিত আছে বলে আমরা জেনেছি। তবে যারা বন্যা দুর্গতদের জন্য জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবির থেকে বিভিন্ন এলাকায় গতকাল পর্যন্ত ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। মূলত এই যে থানা বর্ষণের ফলে খাগড়াছড়িতে বিশেষ করে গ্রাম অঞ্চলের যে গ্রামীণ সড়কগুলো আছে সেই গ্রামীণ সড়কগুলো অনেক এলাকা ভেঙে গেছে, যার ফলে মানুষের জনদুর্ভোগ বেড়েছে। মনে আরেকটা বিষয় যে এই খাগড়াছড়িতে যে সমস্ত এলাকাগুলো প্লাবিত হয়েছে সেই এলাকায় বিশেষ করে মহালছড়ি এলাকায় কিছু পানিবাহিত রোগের দেখা দিয়েছে বলে আমরা জেনেছি। তবে সেখানে গতকাল পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। অন্যদিকে মাটিরাঙ্গা উপজেলা এবং পানচুরিতে বিজিবির পক্ষ থেকে বন্যা দুর্গতদের ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে এবং যারা প্লাবিত হয়েছেন তারা বাড়িঘর পরিষ্কার করতেছেন। আর মনে আরেকটা বিষয়, খাগড়াছড়িতে কৃষি জমির পরিমাণ 313 হেক্টর কৃষি জমি নষ্ট হয়েছে বলে আমরা কৃষি বিভাগ সূত্রে জেনেছি এবং এই কৃষকরা এখন এই ক্ষতি কীভাবে পৌঁছে উঠবেন তারা এখন চিন্তায় পড়েছেন। তবে কৃষি বিভাগ থেকে বলা হয়েছে তারা কৃষকদের প্রণোদনার মাধ্যমে তারা সহযোগিতা করবেন বলে কৃষি বিভাগের মাধ্যমে আমরা জেনেছি। মুন্নি, এই ছিল খাগড়াছড়ি বন্যা পরিস্থিতির সর্বশেষ অবস্থা। রূপায়ণ তালুকদার সাথেই থাকবেন। বন্যা কবলিত খাগড়াছড়ির খবরাখবর নিয়ে রূপায়ণ তালুকদার যুক্ত ছিলেন। এই জন্য হতভাগাদের মধ্যে বড় হতভাগা। বন্যায় কেউ খোঁজ নিচ্ছে না পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর। সড়ক ভেঙে পড়ায় ঘরবন্দি তারা। নেই কাজ, ঘরেও নেই বাজার সদাই। খাদ্য আর ওষুধ সংকটে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ভুক্তভোগীরা বলছেন ত্রাণ বা কোনো সহায়তা পাননি তারা। পাহাড় ঘুরে জানাচ্ছেন মোহন ইসলাম, ক্যামেরায় সানজিল অন্তর ও রাব্বি শেখ। বান্দরবানের আলীকদম উপজেলার একটি মুরংপাড়া। পাহাড়ের ভাঁজে ভাঁজে দীর্ঘ বছর ধরে বসবাস তাদের। এ পাড়াতেই থাকেন ম্যানপয়। বন্যার সড়ক ভেঙে যাওয়ায় ঘরবন্দি তারা। খুব আক্ষেপ নিয়ে জানান কেউই খোঁজ করেনি তাদের। রাস্তাঘাট মাটি ভাঙে গেছে, বেশি, এ কারণে বাজারও করতে পারে নাই, খোঁজ খবর নেই নাই। বাকি বাসিন্দাদেরও একই অবস্থা। এখন আবারও ফিরছেন জুম চাষে। জুমে তো অনেকগুলো ধসে পড়ছে আর কি, এর জন্য পাহাড়ে অনেক কষ্ট হয়ে আসছে, খাবারের জন্য কষ্ট। এক সপ্তাহ ধরনের বৃষ্টির কারণে আমাদের বাগানগুলো অনেক ক্ষতি হয়েছে আর রাস্তাঘাটগুলো ব্যাংকের হচ্ছে আর যাতায়াতে আমরা সমস্যা হচ্ছে। ম্যানপয়দের এই 35টি মুরং পরিবারের মতো পাহাড়ে অনেক পরিবার রয়েছে এবং গ্রাম রয়েছে যেখানে এখন পর্যন্ত কোনো সরকারি সহায়তা পৌঁছায়নি, এমনকি সেখানে কেউ খোঁজখবরও নেননি।
পাহাড়ের অন্য আরেকটি পাড়া, এটিকে খুব বেশি যোগাযোগ বিচ্ছিন্ন বলা যাবে না, তবু এই এলাকায় আসেনি কেউ। 7 দিন ধরে মানবেতর জীবনযাপন করছেন তারা। গাড়ি চলাচল করতে পারছিল না, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, তারপরে বাজার যাওয়া আসার জন্য মানে খাবারের সমস্যা দেখা দিয়েছে। তা যেহেতু যাতায়াতটাই বন্ধ, তো সব থেকে সমস্যা তো এটাই দেখা দিয়েছে। বাজারে একটু যাইতে পারে না আর কি, বন্যা হয়েছে, তারপরে যে চালগুলো কিনতে পারে না আর কি। ঘরে যেগুলো চাল ডাল আছে ওইটা কষ্ট করে খায় আর কি, একটু কম কম করে। বৃষ্টি কমায় রাস্তায় বেরিয়েছে মানুষ আর গাড়ি। ভারী বৃষ্টির ফলে থানচি ও আলীকদমের এই সড়কের বিভিন্ন অংশ ভেঙে যায়, ফলে যান চলাচল ব্যাহত হয়। সড়কটি ঠিক করার পর আবারও শুরু হয়েছে যান চলাচল। বন্যা ক্ষয়ক্ষতির চিহ্ন রেখে গেছে এই সড়কে। দুর্গম রাস্তার প্রায় জায়গায় এখনো খানাখন্দ। থানচির সাথে গেল 4 দিন ধরে যোগাযোগ ছিল না কারোরই। অবশেষে রাস্তাঘাট ঠিক করার পর থানচির সাথে যোগাযোগ ব্যবস্থা আবারও শুরু হলো। থানচির বাসিন্দারাও জানান কি একটা বাজে সময় পার করছেন তারা। 7 দিন ধরে মনে করেন আলীকদম রাস্তাও ভাঙ্গা, বান্দরবান রাস্তাও ভাঙ্গা। অনেক ড্রাইভার আছে, বসে আছে, কিন্তু কিছু চালাইতেও পারতেছে না। পাহাড়ে মানে গাড়ি চালাতে করতে পারে না, যেখানে গাড়ি থাকছে ওখানে পার্কিং করে মানে গাড়িটা রেখে চলে আসছে কোনো রকম। দুর্যোগে পাহাড় আর সমতলের মধ্যে বৈষম্য যেন আর না হয়, সে দাবি পার্বত্যবাসীর। মোহন ইসলাম, ৭১। চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালীর বিস্তীর্ণ এলাকার মানুষ এখনও পানিবন্দী। চরম দুর্ভোগে এখানকার মানুষ। সোমবার বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সাথে ছিলেন সেনা ও বিমান বাহিনীর সদস্যরাও। তবে অনেক এলাকায় ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছেন দুর্গতরা। রাজীব বড়ুয়াকে সাথে নিয়ে প্রণবেশ চক্রবর্তী প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম। সপ্তাহ জুড়ে বর্ষণ শেষে বন্যার পানি নামতে শুরু করলেও এখনও দক্ষিণ চট্টগ্রামের বেশিরভাগ ঘরবাড়ি পানির নিচে। শুকনো খাবার, সুপেয় পানির চরম অভাবে দিন কাটছে সাতকানিয়ার কেউচিয়া, বাজালিয়া, ধর্মপুর, বুড়ির দোকান এলাকার অধিবাসীদের। ঘরবাড়ি ভেসে যাওয়ায় শত শত নারী পুরুষ আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। কারো ঠাঁই হয়েছে প্রতিবেশীর পাকা দালানে। না, আমার মানে বাড়িঘর নষ্ট হয়ে গেছে, মানে এক পাশে হচ্ছে পড়ে গেছে, তারপর হচ্ছে গরু ছাগলের ক্ষতি হয়েছে। টুপি, বই, তই সব কিছু চলে গেছে, ঘর ডাইরেক্ট ভাঙে গেছে। আরেকজনের বাসায় আছি, আমার ঘরে নেই, একজনের বাসায় আশ্রয় দিয়েছে। সোমবার বন্যার্থদের মধ্যে ত্রাণ বিতরণ করেন চট্টগ্রামের বন্যা নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তিনি জানান, ত্রাণ বিতরণ শেষে নেওয়া হবে পুনর্বাসনের ব্যবস্থাও। এই মুহূর্তে আসলে আমাদের মূল ফোকাস হচ্ছে রিলিফ অ্যান্ড রেস্কিউ অপারেশন। হ্যাঁ, আমরা দুর্গত মানুষকে উদ্ধার করতে চাই এবং আমরা তাদের মুখে খাবার পৌঁছে দিতে চাই। পানি নেমে যাবার পরে আমরা পুনর্বাসনে মনোযোগ। ত্রাণ কাজে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকও। সহযোগিতায় নেমেছে সেনা ও বিমান বাহিনীর সদস্যরাও। পানিটা একটু নেমে গেলে তারপর ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা ইনশাল্লাহ পাবো আর কি। আমরা এখন মানুষকে বাঁচাইতে হবে। আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল আছে, এটা ওপেন করা হয়েছে। এছাড়াও আমাদের রেস্কিউ টিম আছে, রেস্কিউ টিমকে রেডি রাখা হয়েছে। আমাদের হেলিকপ্টার প্রস্তুত আছে, যে কোনো ধরনের উদ্ধার কার্যক্রমে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এদিকে বাঁশখালীর বন্যা কবলিত বিভিন্ন এলাকার অনেক মানুষ এখনো ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছেন। অনেক গাড়ি আসতেছে, এখন ধরতেছি বা দেখতেছি আমাদের দিকে যাচ্ছে না, এখানে কোনো ত্রাণ দিচ্ছে না। বৃহস্পতিবারে ঘরগুলো ভেঙে গেছে, কিন্তু আমরা কোনো থাকার জায়গা পাইতেছি না। আমাদের বিশুদ্ধ পানির অভাব কারণ নাই। স্থায়ী বেরিবাঁধ এবং সুইচ গেটের যদি কাজ ভালোভাবে হয় তাহলে এরকম পানিবন্দী থাকবে না মানুষ। সব বানভাসী মানুষের কাছে দ্রুত ত্রাণ পৌঁছানোর কাজ চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। সপ্তাহ জুড়ে বৃষ্টি শেষে চট্টগ্রামে বন্যার পানি নামতে শুরু করেছে। তবে এখনও দক্ষিণ চট্টগ্রামের বেশিরভাগ ঘরবাড়ি পানির নিচে রয়েছে। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, আজ আপনি কোন এলাকায় আছেন? বন্যা কবলিত এলাকার পরিস্থিতি জানতে চাই। সেখানে ত্রাণ বিতরণ করা হয়েছে কিনা, জেলা প্রশাসন সংশ্লিষ্টদের কি ধরনের তৎপরতা দেখছেন?
শুভ সকাল। আমি এখন আছি চট্টগ্রাম নগরীর ৫ টাইশ এলাকায়। এখানে যেখানে আমি দাঁড়িয়ে আছি এখানে আসলে খুব ভারী বর্ষণ হলে পরে তখন আসলে হাঁটু থেকে ১ কোমর সমান পানি ওঠে, কিন্তু গতকাল ৯ দিন পরে গতকাল দুপুরে চট্টগ্রামে রোদ উঠে গেছিল এবং আজকে সকাল থেকে বেশ রোদ আছে, আপনি হয়তো দেখছেন। তো ফলে চট্টগ্রামের যেসব নিচু এলাকায় আসলে ভারী বর্ষণ হলে পরে পানি জমে জলাবদ্ধতা হয় ওইসব জায়গায় নেই, পানি নেমে গেছে। তবে চট্টগ্রামের অধিকতর যে নিচু এলাকাগুলো আছে, বিশেষ করে কালুঘাটের মোহরা অথবা পতেঙ্গার যে মাইসপাড়া এলাকাগুলো আছে ওইসব অধিকতর নিচু এলাকাগুলোতে এখনো কিছু কিছু জায়গায় পানি আছে, তবে বেশিরভাগ জায়গা থেকে আসলে পানিটা নেমে গেছে। চট্টগ্রামের ভারী বর্ষণ টানা বর্ষণ হলে পরে তখন এখানে আসলে নিচু এলাকাগুলো ডুবে যায়, যেহেতু আপনি জানেন যে জলাবদ্ধতা নিরসনের প্রকল্পের কাজ আসলে চলমান রয়েছে এবং প্রায় শেষের দিকে। তো এই কারণে আসলে আগে যেসব বেশি জায়গায় পানি উঠতো ওইসব জায়গা থেকে আসলে এখন আগের তুলনায় জায়গা কমে গেছে, পানি ওঠার জায়গা কমে গেছে এবং বর্ষণটা থেমে গেলে কিন্তু পানিটা আসলে নেমে যাচ্ছে। তবে চট্টগ্রামের আশেপাশে যেসব উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে পটিয়া, বাঁশখালী, শুনতে পাচ্ছি না। নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে আবারও আমরা সংযুক্ত হব। চট্টগ্রামের বন্যার সার্বিক পরিস্থিতি জানাতে রাজীব বড়ুয়া আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। মানুষের এখন মূল সমস্যা যেটা সেটা হচ্ছে খাবার পানির সংকট রয়েছে, খাবারের সংকট রয়েছে এবং যেগুলো কাঁচা ঘর, মাটির ঘর, এগুলো আসলে অনেকগুলো ভেঙে গেছে এবং রাস্তাঘাটের অবস্থা খুবই আসলে খারাপ অবস্থা। যারা বসবাসকারী আছেন তারা তাদের বারবার যে বিষয়টা বলছেন। কক্সবাজারে কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ৫ জেলের মধ্যে ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনা এখনও এক জেলে নিখোঁজ রয়েছেন। রবিবার রাতে সাগরে মাছ শিকারের সময় কুতুবদিয়ার আমজাখালীর নুরুল আফসারের ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ১২ জেলের মধ্যে ৭ জনকে জীবিত উদ্ধার করা গেলেও ৫ জন নিখোঁজ ছিলেন। এরপর সোমবার রাত ৮টার দিকে ট্রলারটি উদ্ধার করে তীরে আনা হলে ভেতরে ৪ জনের মৃতদেহ পাওয়া যায়। কুতুবদিয়া বোট মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহতরা হলো কামাল, নাফিজ, করিম এবং আয়ুব মনির। নিখোঁজ আরেকজনকে উদ্ধারে এখনও তৎপরতা চালানো হচ্ছে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে ২৮ বিজিবি। সোমবার দিনব্যাপী তাহিরপুর উপজেলার শাহ আরফিন রহমতুল্লাহ আলাইহের মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে ৫০০-র বেশি নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। একই সঙ্গে রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়। চিকিৎসা কার্যক্রমে ২৮ বিজিবির মেডিকেল কর্মকর্তাদের পাশাপাশি তাহিরপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরাও অংশ নেন। তাহিরপুর উপজেলায় আমরা বিনামূল্যে একটি মেডিকেল ক্যাম্পেইন এবং ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করছি। এখানে বিজিবি হতে আগত মেডিকেল অফিসার এবং উপজেলা হতে আগত মেডিকেল অফিসারগণ প্রায় ৫ শতাধিক পুরুষ, নারী এবং শিশুদেরকে বিনামূল্যে চিকিৎসা প্রদান এবং ওষুধ বিতরণ করছে। সুনামগঞ্জের সুরমা, ছাতক ও কুশিয়ারা নদীর পানি দিরাই মারকুলি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে, তলিয়ে গেছে তাহিরপুরের আনোয়ারপুর সড়ক। সেখানকার আজকের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন শহীদ নূর আহমেদ। শহীদ নূর, বর্তমানে পরিস্থিতি কেমন দেখছেন? জেলা প্রশাসন থেকে কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে কিনা? মুন্নি, ধন্যবাদ আপনাকে। প্রথমেই স্বস্তির খবর জানাই, গতকাল দিনে বৃষ্টিপাত কম হয়েছে
আর রাতে বৃষ্টি একেবারে হয়নি, এখন সকালে বৃষ্টি নেই। এর কারণে বৃষ্টি না হওয়ার কারণে সুনামগঞ্জের সুরমা নদীতে পানি কমে গেছে। বলা যায় যে জায়গাটিতে গতকালকেও সড়কগুলোতে পানি ছিল, যে নদীর কিনারে পানি ছিল, সেটি পানি সরে গেছে। অর্থাৎ উজান থেকে যে পানি আসছিল সেই পানি বাটির দিকে যাচ্ছে এবং ধীরে ধীরে পানি হ্রাস পাচ্ছে। আমি যতদূর জানতে পেরেছি সকালেই সুনামগঞ্জের যে আনোয়ারপুর সড়ক, সেই সড়ক থেকেও পানি সরে যাচ্ছে, ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হচ্ছে। অর্থাৎ বলা যায় যে পানি উন্নয়ন বোর্ড থেকে যে 48 ঘন্টার তাদের পূর্বাভাস দেওয়া হয়েছিল, সেই 48 ঘন্টার পূর্বাভাস কেটে গেছে এবং পানি সরে যাওয়ায় নদী তীরবর্তী অঞ্চলে স্বস্তি ফিরেছে। এবং যদি বলি যে এখনো পর্যন্ত প্রথম থেকেই বলে আসছিল জেলা প্রশাসন, তারা বন্যা নেই, অর্থাৎ বন্যার সংখ্যা নেই তারা বলছিল, তবে তারা প্রস্তুতি নিয়ে রেখেছিল। এই কারণেই তাদের জেলা প্রশাসক মিনহাজুর রহমান যেমনটা জানিয়েছেন যে যদি বন্যা পরিস্থিতি তৈরি হয় তাহলে জনসাধারণ সচেতন থাকবেন, অর্থাৎ পূর্ব প্রস্তুতি নেবেন এবং যে সকল এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন ছিল প্রশাসনের পক্ষ থেকে সেই জায়গাতেও যোগাযোগের ব্যবস্থা করে দেওয়ার কথা বলা হয়েছিল। আসলে এখনো পর্যন্ত পানি কমে যাওয়ায় মানুষের মধ্যে স্বস্তি ফিরছে। সাতক পয়েন্টে বিপদসীমার নিচে চলে আসতেছে ধীরে ধীরে, তবে কুশিয়ারা পয়েন্টে এখনো বিপদসীমা রয়েছে। সেই এলাকায় যে 8টি গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, সেই 8টি গ্রামে এখনো যোগাযোগ ব্যবস্থা করা যায়নি। স্থানীয়রা বলেছেন সেইখানে যাতে সরকারিভাবে প্রশাসনের পক্ষ থেকে নৌকার ব্যবস্থা করে মানুষের যান চলাচল স্বাভাবিক করা বা পরিবহন স্বাভাবিক করা, এমনটাই দাবি করেছিলেন। তা এখনো পর্যন্ত সুরমা নদীর পানি কমেছে, বৃষ্টিপাত হয়নি, এতে স্বস্তি ফিরেছে এইসব এলাকায়। মন্নি। শহীদ নূর আহমেদ, আপনি আছেন, খবর রাখতে থাকবেন। সুনামগঞ্জে বন্যার সার্বিক পরিস্থিতি জানাতে শহীদ নূর আহমেদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের বন্যা কবলিত দুর্গম এলাকায় ড্রোনের মাধ্যমে শুকনা খাবার ও নগদ অর্থ পৌঁছে দিয়েছে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন। সোমবার ব্যতিক্রমী এই উদ্যোগ নেন বিজিবি সদস্যরা। বিজিবির এই ত্রাণ কার্যক্রমে ৪০০ পরিবারকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ, ২০০ পরিবারকে ত্রাণ সামগ্রী এবং আরও ২০০ পরিবারকে রান্না করা খাবার বিতরণ করা হয়। একই সঙ্গে ১৫০টি গবাদি পশুর চিকিৎসা সেবা দেওয়া হয়। হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ কার্যক্রমে অংশ নেন হবিগঞ্জ জেলা প্রশাসক ডক্টর GM সরফরাজ। তিনি বিজিবির মানবিক ও প্রযুক্তি নির্ভর এ উদ্যোগের প্রশংসা করেন। তিনজন ডক্টর আমাদের সাথে আছেন, তারা বিভিন্ন রোগীদের ঘরে ঘরে যে তাদের সমস্যা যেটা আছে সেই সমস্যাগুলো সমাধানে ওষুধ দিচ্ছেন, প্রেসক্রিপশন দিচ্ছেন। একই সাথে এই বন্যা দুর্গত জেলায় পানির সমস্যা আছে, এখানে আমরা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করছি। মানুষের সেবাকে দূর করে নিয়ে যেতে হবে, এই উদ্যোগকে বিজিবি যে উদ্যোগটি গ্রহণ করেছে সেটি আসলে সাধুবাদ পাওয়ার জন্য। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নিম্নাঞ্চল আংশিক প্লাবিত হয়েছে। এতে বন্যার শঙ্কা তৈরি হয়েছে। সোমবার সকাল থেকে ভারতের ত্রিপুরা থেকে পাহাড়ি ঢলের পানি আসার কারণে আখাউড়া স্থলবন্দরের আশেপাশে নিম্নাঞ্চল প্লাবিত হতে থাকে। এছাড়া বন্দরের পাশ দিয়ে বয়ে যাওয়া কালন্দি খালের পানি বাড়ায় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে পানি ঢুকেছে। তবে পানি এখনও বন্দরের মূল সড়কে না ওঠায় যাত্রী পারাপার ও বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক আছে। ঢলের পানি প্রবেশ অব্যাহত থাকলে স্থলবন্দর সংলগ্ন কয়েকটি গ্রামে বন্যা হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। আখাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া জানান, এখনও পর্যন্ত বন্যা পরিস্থিতি তৈরি হয়নি, তবে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। গাইবান্ধায় সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণের কারণে 3টি গ্রাম জলাবদ্ধ হওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। সোমবার গাইবান্ধা পলাশবাড়ি আঞ্চলিক সড়কের 3 মাইল এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, খালের পানি প্রবাহ বন্ধ হয়ে বল্লমঝড় ইউনিয়নের কোমরপুর, মধুপুর ও ইসলামপুর গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ওই এলাকার রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। চলাফেরা সহ সার্বিক কাজ ব্যাহত হচ্ছে, কিন্তু জলাবদ্ধতা নিরসনে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বাধ্য হয়ে বিক্ষোভে নেমেছেন তারা। এদিকে এই কর্মসূচির কারণে পলাশবাড়ি গাইবান্ধা সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন পানি
নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। গ্রামের বাড়ি ঘর দুয়ার মেলা ডুবে গেছে পানির কারণে, স্কুলের এখান থেকে পাইপ দিয়েছে, পাইপে পানি উৎসাহ হচ্ছে না, এই জন্য এলাকার লোক উদ্ধার নিচ্ছে। মেম্বার চেয়ারম্যান অনেকদিন থেকে বলা হচ্ছে এরা কোনো পাইপ গুরুত্ব দেয় না, বা পানিটা যে পার করবে সেগুলো তারা ব্যবস্থা করতেছে না। ফসল জমি ডুবে যাচ্ছে, কোনোবার ঘরে আমরা ফসল নিয়ে যেতে পারি না। দীর্ঘ 1 বছর থেকে তাদেরকে বলা হয়েছে, বিভিন্ন জায়গায় আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি, যার কোনো প্রতিকার আমরা এখন পর্যন্ত পাইনি। আধুনিক মর্গের অভাবে পাবনায় মৃতদেহ নিয়ে বিপাকে পড়ছেন স্বজনরা। 2022 সালে 250 শয্যার পাবনা জেনারেল হাসপাতালে প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে আধুনিক মর্গ প্রকল্পের কাজ 80% শেষ হলেও মামলার জটিলতায় প্রায় 3 বছর বন্ধ রয়েছে কাজ। ফলে অস্বাভাবিক মৃত্যুতে নিহতের মরদেহ নিয়ে স্বজনরা শিকার হচ্ছে নির্মম ও অমানবিক পরিস্থিতির। মুস্তাফিজুর রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। এভাবেই বিলাপ করছেন স্বজনরা। পাবনা জেনারেল হাসপাতালে মর্গ নেই বলে পচনের উপক্রম হচ্ছে তাদের স্বজনদের মরদেহ। অসমাপ্ত আধুনিক মর্গের 3 কক্ষের একতলা ভবনের কাজ শুরুর পর স্থানীয় কিছু মানুষ মর্গ নির্মাণ নিয়ে ভূতুরে কল্পকাহিনী সাজিয়ে আদালতের দ্বারস্থ হন, আর সেই থেকে বন্ধ কাজ। চালু হলে তো ভালো হয়, ব্যবস্থা থাকবে, ফ্রিজিং ব্যবস্থা থাকবে। এমনও লাশ আছে ওয়ারিশ বেওয়ারিশ যে 5 দিন পরে থাকতেছে। নাম শুনলেই বাচ্চা কাচ্চা বা ফ্যামিলি ধরনের একটা অ্যালার্জি থাকবে, একটা ভয় আতঙ্ক থাকে আর কি। পাবনা 220 জেনারেল হাসপাতালের মর্গের অবস্থা খুবই ভয়ানক, খারাপ। ছোট্ট একটা রুম, এই রুমে ধরেন কাজ করতে খুবই কষ্ট হয় আমাদের। একটা 2টা বেশি লাশ আসলে করা যায় না। ঘরটা ছোট হয়ে গেছে, একটা এই ঘরে 4টের বেশি রাশ রাখা যায় না। এখন যদি আরেকটা রাশ আসে তাহলে আর আমি এই রাশটা এই ঘরের মধ্যে ঢোকাইতে পারবো না। মানবিক এই সংকট কাটাতে 2022 সালের ফেব্রুয়ারিতে পাবনা 250 শয্যার জেনারেল হাসপাতাল চত্বরে প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে শুরু হয় আধুনিক মর্গ নির্মাণের কাজ। 6 মাস মেয়াদী প্রকল্পের প্রায় 80% কাজ শেষও হয়, কিন্তু স্থানীয় কিছু মানুষের আপত্তিতে হাইকোর্টের 2 মাসের স্থগিতাদেশে বন্ধ হয় কাজ। এরপর আর এগোয়নি প্রকল্প, শেষ হয়েছে কাজের মেয়াদও। নতুন করে টেন্ডার আহ্বানের কথা জানালেও ক্যামেরায় কথা বলতে রাজি হননি গণপূর্ত অফিসের কর্তারা। মরদেহ নিয়ে পুলিশ প্রশাসনও পড়েছে চরম বিপাকে। ডেড বডিগুলো আসলে ব্যবস্থাপনার জন্য আমরা হসপিটালে তেমন একটা মর্চুয়ারির ব্যবস্থা নাই বললেই চলে, যেটা আমি খোঁজ নিয়েছি। তবে জেলা প্রশাসন আশ্বস্ত করছে দ্রুতই কাটবে এই অচল অবস্থা। মাননীয় সংসদ সদস্য মহোদয়ের সাথে কথা বলে দেখি আমরা এই কমিটিকে অ্যাক্টিভ করে তাদের সাথে আমরা জানবো বিষয়টা, জেনে যদি আমাদের পক্ষে মিনিস্ট্রিতে জানানোর সুযোগ থাকে অবশ্যই সরকারের দৃষ্টিগোচর করব আমরা। মামলার জটিলতা কাটিয়ে শিগগিরই তৈরি হবে আধুনিক মর্গ, ঘুচবে মৃতদেহ নিয়ে স্বজনদের অমানবিক ভোগান্তি, এমনটাই প্রত্যাশা পাবনাবাসীর। হাসিবা আলী বর্ণা, 71। প্রায় 3 বছরেও শেষ হয়নি শেরপুরে ঝিনাইগাতির বনগাঁও জিগাতলা সড়কে ব্রিজের নির্মাণ কাজ। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি আর সংশ্লিষ্টদের উদাসীনতার কারণে ব্রিজের নির্মাণ কাজ শেষ হচ্ছে না। কিন্তু কাজ শেষ না করেও 60% কাজের বিল তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তারিকুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। প্রায় 3 বছর আগে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার বনগাঁও জিগাতলা সড়কে একটি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয় LGED। যৌথভাবে কাজটি পায় স্বর্ণা ব্রিক্স ও হালিমা এন্টারপ্রাইজ নামে 2টি ঠিকাদারি প্রতিষ্ঠান। ব্রিজটির নির্মাণ কাজ 16 মাসের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও দ্বিতীয় মেয়াদে আবার সময় বাড়ানো হয়। গত মাসেও সেই মেয়াদ শেষ হয়েছে, কিন্তু নির্মাণ কাজ এখনো বাকি। এলাকাবাসী জানান, 3 বছরেও ব্রিজের নির্মাণ কাজ শেষ না হওয়ায় 10 গ্রামের 15,000 মানুষ চরম ভোগান্তিতে আছেন। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা ঠিকই 60% বিল তুলে নিয়েছে। 3 বছর থেকে আমার ব্রিজের কাজ চলতেছে, একদিন চলে তার 5টা লেবার জন্য আরেকদিন আছে 3 মাস পরে না আসে 8টা লেবার। এইভাবে কাজ করতেছে এই কন্ট্রাক্টর অবহেলা, কোনো কাজই করে না। লেবার দিয়ে কাজ করা, লেবারের টেহাও দেয় না, মাঝে মাঝে অনেক লেবার কাজ করে না টেহার জন্য। ঠিকাদার পাল্টা লাগবে, ঠিকার দিয়ে আঙ্গুর কাজ হবে না 5 বছরের মতো। ঢাকা তো এলাম শুধু বাতা নিয়ে নৌকা নিয়ে কত কষ্ট করে পানি দিয়ে পার হইলাম, আঙ্গুর অনেক সমস্যা তো আসা যাওয়া। এবার ধান চাউল পার করে ভাই না, ধান চাউল বেশি পাইতেছে। তবে অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে, সময় বেশি নিলেও নির্মাণ কাজ চলছে।
পাশাপাশি ভোগান্তি কমাতে বিকল্প বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। যত দ্রুত বাড়ি শেষ করে দেবো ইনশাল্লাহ। আমার সময় গেছিল, আবার সময় বাড়াইছি, দ্রুত শেষ করে দেবো। আর এলাকাবাসী যে দাবিটা, আমার ডাইভিশন এবং রাস্তা আমি সবই করছি, আমার কাছে ডকুমেন্টস আছে। যেহেতু ওনারা বলতেছে আবার সমস্যা পানি আছে, আবার আমি এই লোকজন লাগাই দিছি, বাঁশ কিনে দিছি, নোয়ারি সব কিনে দিছি, কাজ চলতে আছে। কালকে কাজ শেষ হয়েছে, ওরা আনে চলতে পারবো উপর দিয়ে। এ বিষয়ে এলজিইডি নির্বাহী প্রকৌশলী জানান, আগামী শুষ্ক মৌসুমের মধ্যেই ব্রিজের কাজ শেষ করা হবে। বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্রিজটা করতে ঠিকাদারের একটু সময় লাগতেছে। তারপরেও এই সিজনে শুষ্ক মৌসুমে যদি শেষ না করে তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব। 2023 সালের 16 আগস্ট 7,48,41,828 টাকা ব্যয়ে ব্রিজটির নির্মাণ কাজ শুরু করা হয়। শাকিলা সিথি, 71। মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে পঞ্চবটি পর্যন্ত 4 লেনের উড়াল সড়ক নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। চলতি বছরের 25 জুন সড়কটি চালু হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় তা আটকে যায়। তবে আগামী ডিসেম্বরের মধ্যেই পুরো প্রকল্প শেষ হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। আর এর মাধ্যমে অবসান হবে মুন্সিগঞ্জবাসীর দীর্ঘ যানজটের। জসিমউদ্দিন দেওয়ানের তথ্য ছবিতে প্রতিবেদন। এভাবেই বছরের পর বছর ধরে তীব্র যানজট মোকাবেলা করে ঢাকা যাতায়াত করছেন মুন্সিগঞ্জ জেলার মানুষ। এতে চরম ভোগান্তিতে তারা। এই যানজট দূর করতে 2022 সালে মুক্তারপুর পঞ্চবটি উড়াল সড়ক নির্মাণের কাজ হাতে নেয় চীনের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পের ব্যয় ধরা হয় 3,318 কোটি টাকা। তবে এখনও কাজ শেষ না হওয়ায় ভোগান্তিতে এই পথে যাতায়াতকারীরা। বৃষ্টি হলে আরো সমস্যা হয়, এদিকে পানি জমে আছে, আর এলিভেটেড এক্সপ্রেস এটা চালু হলে আমাদের সুবিধা হয়। জ্যাম জটের কারণে আমাদের অনেক ভোগান্তি হয়, ঠিক আছে। এই ভোগান্তি যে কবে শেষ হবে তা আমরা বলতে পারি না। এটা যত দ্রুত আসলে চালু হয়ে যাবে আমরা এই মুন্সিগঞ্জবাসী এই বিপদ থেকে রক্ষা পাবো। ঢাকা যাতায়াতের এই দুর্ভোগে শুধু জেলাবাসী নন, সমানভাবে ভুগছেন পণ্যবাহী গাড়ির চালকরাও। ঢাকা থেকে কাছাকাছি একটা জেলা, অথচ আমাদের যাতায়াত এত কষ্টকর। আমাদের যে দুর্ভোগ, আমরা এখান থেকে হিসাব করি যে ঢাকা আনলোড করে আইসা আর একটা ট্রিপ মারবো, সেই ক্ষেত্রে দেখা গেছে এক রাতে একদিন আমাদের এখানেই গেছে। আমরা চাই এই কাজটা যাতে দ্রুত এবং শেষ করা যায়, সরকারের কাছে আমরা এই আবেদন করতেছি। এদিকে প্রকল্প পরিচালক জানান, এবার আর কোনো দেরি নয়। 95 ভাগ কাজ শেষ হয়েছে। আগস্ট মাসেই সড়কটি উদ্বোধনের জন্য পুরোপুরি প্রস্তুত হবে। এর গেটের কিছু জায়গায় আমরা কাজ করতে সক্ষম হইনি, কারণ ল্যান্ডের কিছু ডিসপিউট থাকার কারণে। বিশেষ করে আপনার বিসিক এলাকায় রাজধানী টাওয়ার নামে একটা টাওয়ার আছে, ওখানে ওনার অবজেকশন থাকার কারণে ডিসি অফিসের থেকে লাস্ট আপনার একটা কমিটি গঠন করে দিয়েছে। সেই কমিটি আপনার রিপোর্টও দিয়েছে, হয়তো আগামী এই সপ্তাহে আমরা ফাইনাল সিদ্ধান্ত পেলে ওই অংশটা করে ফেলবো। প্রকল্পটি বাস্তবায়ন হলে ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের মধ্যে যোগাযোগ আরও সহজ ও গতিশীল হবে বলছেন এলাকার মানুষ। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পটুয়াখালীর পায়রাবন্দর এলাকায় 30,000 বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। সোমবার পায়রাবন্দর প্রাঙ্গণে একটি ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন পায়রাবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সৈয়দ সাইফুল ইসলাম। তিনি বলেন, 30,000 গাছ রোপণ বন্দর এলাকার সবুজায়নের পাশাপাশি মাটির ক্ষয়রোধ ও দুর্যোগের ঝুঁকি কমাতে সহায়ক হবে। বন্দরের প্রশাসনিক, আবাসিক ও প্রকল্প এলাকা এবং সংযোগ সড়কের দুই পাশে উপকূলীয় পরিবেশ উপযোগী এসব ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। রোপণ করা চারাগুলোর পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের জন্য বিশেষায়িত একটি দল সার্বক্ষণিক নজরদারি করবে। দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথেই।